পুনরায় বাংলা শিক্ষক তোমাদের। প্রথমে আমরা পড়ব ক্লাস 9 এর প্রথম কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। কে লিখেছে? মুকুন্দ চক্রবর্তী। এই মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন নামে উপাধিতে ভূষিত করা হয়। কি উপাধি? কবি কঙ্কন। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পড়ার আগে কবি সম্বন্ধে, কবিতার সম্বন্ধে আমাদের কি হয় প্রথমে জানতে হয়। প্রথমে জানবো, কিন্তু তবু যে বলি কবি কঙ্কন হলো চণ্ডীমঙ্গল, অভয়মঙ্গল, অম্বিকা মঙ্গল, চণ্ডী, এই যে মঙ্গল কাব্যগুলো, এই কাব্যগুলোর সঙ্গে মুকুন্দরাম চক্রবর্তী খুব জড়িত। তিনি এই মঙ্গল কাব্যগুলো মানে অনেক দিনের প্রাচীন দিনের যে কাব্যগুলো সেই কাব্যগুলো লেখে। যেমন মনসা মঙ্গল। কি হতো মনসা মঙ্গলের কাহিনী? কি ছিল? যে চাঁদ সওদাগর ছিলেন, যিনি ছিলেন কি শিব ভক্ত। তিনি কখনো শিব ছাড়া অন্য কোনো দেবতার পুজো করতেন না, কিন্তু মনসা দেবী তার পুজো পাওয়ার জন্য কি করতেন? তিনি মর্তে আসার জন্য সেই চাঁদ সওদাগরের প্রতিটা পুত্রকে কি করতো? তার নিজের সাপের দ্বারা দংশন করাতো, করিয়ে করিয়ে ওর মনে ভয় ধরিয়ে পুজো নিয়েছিল। সেরকমই চণ্ডীমঙ্গল কাব্যেও আছে, যে হলো কালকেতু আর হলো ফুলনাড়া, যারা হলো স্বর্গের একজন নর্তকী, নর্তকী যারা নাচ করে স্বর্গে। সেখান থেকে তারা কি করতো? সেই চণ্ডী কি করলো? তাদেরকে মানে আমাদের মর্তলোকে পাঠিয়ে দিল বিভিন্ন রকমের ব্যাত রূপে, যারা হলো পশু শিকার করে। এই পশু শিকার করে ব্যাত, নাম কালকেতু। এই কালকেতু ভাগ্যক্রমে কি হয়, আরেকজন স্বর্গের তার সঙ্গে দেখা হয়, তার নাম ফুলনরা, সেও মর্তে আসে। এই ফুলনরা আর কালকেতুর বিয়ে হয়। বিয়ে হয়, তারা কি ব্যাত শিকার, পশু শিকার করে। পশু শিকার করে তাদের সংসার চালাতে পারে না, তখন দেবীর সঙ্গে তার দেখা হয়। কি রূপে? গুইসাপ রূপে। আমরা যাকে বলি গোসাপ বা গুইসাপ, এই গুইসাপ রূপে দেখা হয়। সেই গুইসাপটাকে নিয়ে আসে, নিয়ে এসে তাকে কাটতে চায় বা কিছু করবে, তখন কি হয়? দেবী চণ্ডী রূপ ধারণ করে, তাকে বর প্রদান করে, এবং কি হয়? আস্তে 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 তার প্রচার কি সারা বাংলা, বিশ্ব তথা সবখানে ছড়িয়ে পড়ে। তারপর থেকে আমরা দেবী চণ্ডীর পুজো করি। হ্যাঁ, তাহলে আমরা জানবো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কি কবি পরিচিতি, মানে মুকুন্দ চক্রবর্তী। কি বলছে? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের অন্যতম কবি কে ছিলেন? মুকুন্দ চক্রবর্তী। তাহলে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের অন্যতম কবি কে ছিলেন? মুকুন্দ চক্রবর্তী। কবি নিজের সম্পর্কে যে পরিচয় দিয়েছে তা থেকে জানা যায় কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বর্ধমানের ধামিন্না জেলায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের ধামিন্না গ্রামে। খুব ইম্পর্টেন্ট, আসতে পারে মুকুন্দ চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম কি লিখতে হবে? বর্ধমানের ধামিন্না গ্রাম। বানান সহকারে মুখস্থ করতে হবে। ধায়াকারে ধা, মাসিকারে মি, দন্তান নয় জফলা আকার। মধ্য না লিখলে কিন্তু কাটা। কি হবে? দন্তান নয় জফলা আকার। ধামিন্না মনে থাকবে। ধামিন্না গ্রাম। মায়ের নাম কি? দৈবিকী। ও পিতার নাম হৃদয় মিশ্র। তাহলে মায়ের নাম কি ছিল? দৈবিকী, আর পিতার নাম কি ছিল? হৃদয় মিশ্র। কবির আত্মপরিচয় জানার থেকে জানা যায় মানসিংহ যখন বাংলা এবং উড়িষ্যার একজন কি ছিলেন? শাসক ছিলেন। কে ছিল রে? মানসিংহ যখন বাংলার কোথায়? উড়িষ্যার শাসক ছিলেন, সেই সময় মাহমুদ শরীফ ছিলেন বাংলার একজন অত্যাচারী কি জমিদার। তাহলে বাংলার অত্যাচারী জমিদারের নাম কি? মাহমুদ শরীফ। মাহমুদ শরীফের অত্যাচারে দামুন্নাবাসী ও কবি তার পুত্র ভাইকে নিয়ে কি করে? পালিয়ে যায়। কার অত্যাচারে? এই দামুন্নাবাসী এবং কবি তার পুত্র ভাইকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কার অত্যাচারে? এই মাহমুদ শরীফের অত্যাচারে। তিনি এতটাই অত্যাচারী ছিল, বাংলা এবং উড়িষ্যায় মাহমুদ শরীফ অত্যাচার করত। সেই অত্যাচারের ভয়ে কবি কি করলো? তার পুত্র এবং ভাইকে নিয়ে কি করলো? সেখান থেকে পালিয়ে গেল। বলছে পথে কবি দেবী চণ্ডীর মাহাত্ম্য বা মহত্ব ভাব প্রকাশ করার জন্য কি রচনা আদেশ পান, যে আমার ভাব প্রকাশ করতে হবে। তারপরে বলছে শিলাবতী নদী পার হয়ে কবি পৌঁছান আড়ায়। আড়ার রাজা ছিলেন বাঁকুড়ার কি? বাঁকুড়ার রায় কবির পাণ্ডিত্যে খুব খুশি হয়ে তার পুত্র রঘুনাথের পড়াশোনার কাজে নিযুক্ত করেন। পরবর্তীতে কবির ছাত্র রঘুনাথ রাজা হন। কবির ছাত্রের নাম কি? কি হন? রাজা হন। তারই অনুরোধে কবি কি কি রচনা করেন? চণ্ডীমঙ্গল কাব্য রচনা শুরু করেন।
কবি কঙ্কন কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে একাধিক নামে পাওয়া যায়। তাহলে কি বললো, কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটি একাধিক নামে পাওয়া যায়। কি কি নাম? অনেক নাম, একাধিক। কি কি নাম? অভয়মঙ্গল, কি নাম বলো? অম্বিকা মঙ্গল, আর কি? কবি কঙ্কন আর চণ্ডী ইত্যাদি। এই কবি কঙ্কন হলো কি মুকুন্দ চক্রবর্তীর কি ছদ্মনাম না উপাধি, উপাধি মনে থাকবে। এই মুকুন্দের উপাধি কি? কবি কঙ্কন। পরীক্ষায় খুব আসে, বইয়ে দেওয়া নাই কিন্তু পরীক্ষায় আসতে পারে যে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি, কি হবে? কবি কঙ্কন। বানান দেখে নাও, কবি কঙ্কন, মনে থাকবে। বলছি এবার পড়বো আমরা কলিঙ্গ দেশের পরিচয়। কলিঙ্গ দেশটা কি? শুধু বইয়ে পড়তেছি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, জানলে হবে না, জানতে হবে কলিঙ্গ দেশ কি। সেই কলিঙ্গ দেশ সম্পর্কে পড়বো আমরা। বলছে কলিঙ্গ ছিল ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন কি রাজ্য, যা ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা, যা ভারত গোটাটা জুড়ে কলিঙ্গ দেশ। সেখানে কি আছে? সেখানে কি আছে বলছে? বলছে পূর্বাঞ্চলের উড়িষ্যা। পূর্বাঞ্চলের কোথায় আছে? উড়িষ্যা। তারপরে বলছে পশ্চিমবঙ্গ রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্যের 3টা জেলা আছে। কি কি? বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। কি কি জেলা? বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুর, এই 3টা জেলা আছে কোথায়? পশ্চিমবঙ্গের রাজ্যে। ও অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ক্রিয়াদাংশ নিয়ে গঠিত ছিল বলে ধারণা। তাহলে কি কি নিয়ে গঠিত ছিল? পূর্বাঞ্চলের উড়িষ্যা, তারপরে পশ্চিমবঙ্গের 3টি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ও অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর দিকের অংশ, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ক্রিয়াদাংশ নিয়ে গঠিত ছিল বলে মনে করা হয়। এই রাজ্যটি অর্থনৈতিকভাবে ছিল খুব সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে প্রচুর জিনিস ছিল। কোথায়? কলিঙ্গতে। বলছে খ্রিস্টপূর্ব 265 সালে এই অঞ্চলটি মগধ সাম্রাজ্যের অধিপতি মৌর্য সম্রাট অশোক কর্তৃক আক্রান্ত হলে কলিঙ্গ দেশের যুদ্ধ কি হয়? শুরু হয়। অশোক কোথায় পড়েছি আমরা? অশোকের নাম কোথায় আছে? ইতিহাস আছে। এই ইতিহাসের সঙ্গে বাংলার ও কলিঙ্গের সম্পর্ক আছে। আক্রান্ত হলে কলিঙ্গের যুদ্ধের সূচনা হয়, মনে থাকবে। তারপর বলছে উৎস, এই কলিঙ্গ দেশটা কোথা থেকে নেওয়া হয়েছে সে উৎস পড়বো। উৎস কি বলছে? কবি কঙ্কন চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক। কি বলছে? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক বা পশু শিকারকারী খণ্ড থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি গৃহীত হয়েছে। খাতা থাকলে নোট আপ করে নাও কোথা থেকে নেওয়া আছে। চণ্ডীমঙ্গল কাব্যটি কোথায়? আখেটিক বা পশু শিকারকারী থেকে নেওয়া হয়েছে, মনে থাকবে। এরপরের দিন ধরবো, কিন্তু আমি নেক্সট দিন কিন্তু ধরবো যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কোথা থেকে নেওয়া হয়েছে। উৎস কি? কি হবে? আখেটিক বা পশু শিকার খণ্ড থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি গৃহীত হয়েছে। বলছে কবিতাটার প্রেক্ষাপট, মানে কবিতাটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, কবিতার বিষয়বস্তু কি। বলছে দেবীচণ্ডী মর্তে নিজের মাহাত্ম্য প্রচার করার জন্য শিব ভক্ত নীলাম্বর, শিব ভক্ত, এই যে শিব নীলাম্বর, এটা কি ছিল? শিব ভক্ত ছিল। এই শিব ভক্ত নীলাম্বর পৃথিবীতে পাঠানো হয়। একটু আগে বলা হলো পৃথিবীর স্বর্গে পাঠানো হয়েছে, স্বর্গ থেকে মর্তে পাঠানো হলো। বলছে ইন্দ্রের পুত্র শিব ভক্ত নীলাম্বরকে পৃথিবীতে পাঠানো হয়। নীলাম্বর ছিল পৃথিবীতে কালকেতু রূপে, যে কালকেতু যিনি কি ব্যাঘ পশু শিকার করে, এই কালকেতু রূপে তিনি পৃথিবীতে আসেন। তিনি ব্যাঘ বা পশু শিকারকারী। ধর্মকেতু ও নিদ্রার ঘরে তার জন্ম। তাহলে তার বাবা মার নাম এটা, ধর্মকেতু তার বাবা আর নিদ্রা তার মা। তার ঘরে জন্ম হয় কার? কালকেতু, যে ছিল কি শিব ভক্ত নীলাম্বর, মনে থাকবে। তারপর বলছে অন্যদিকে নীলাম্বরের স্ত্রী দেবী ছায়া, দেবী ছায়া, এই যে দেবী চণ্ডী, যে দেবী ছায়া, দেবী ছায়া, এই দেবী ছায়া কিসের রূপে জন্ম নিয়ে মর্তে আসে? ফুল নড়া, মনে থাকবে।
এই যে অন্যদিকে নীলম্বরের স্ত্রী দেবী ছায়া অন্য এক ব্যাগ পরিবারে ফুলনারা রূপে জন্মগ্রহণ করেন। তারপর বলছে, বোঝাতে পারলাম এইটু? বুঝেছিস? উৎসের কোশ্চেনটা ছিল যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত বা কোথা থেকে নেওয়া হয়েছে, ওটা লিখতে হবে। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক, শুধু চণ্ডীমঙ্গল লিখলে ভুল। চণ্ডীমঙ্গল অনেক বড় একটা কাব্য, তার থেকে আখেটিক নামে যে পাঠটা আছে সেই পাঠটা থেকে নেওয়া আছে, যেখানে আবার পশু শিকারের অংশ দেওয়া আছে, সেখান থেকে নেওয়া আছে এই চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক বা পশু শিকারকারী। তবে বলছে ব্যাগ কালকেতু সঙ্গে যথাক্রমে ফুলনারার কি হয়, বিবাহ হয়। আমি আগে পড়ানোর সময় বলেছিলাম, কিন্তু দুজনের বিয়ে হয়, কারণ তাদের দুজনকে দিয়ে দেবী কি করবে, নিজের পরিচয় প্রচার করবে। তারপর বলছে কালকেতু পশু শিকার করে অতি অভাবে তাদেরকে জীবিকা নির্বাহ করে। উনি পশু শিকার করলে তার সংসার চলবে, না হলে সংসার চলবে না। বলছে কালকেতু ছিলেন দক্ষ পশু শিকারকারী। তিনি কি ছিলেন? একজন খুব দক্ষ পশু শিকারকারী, কারণ তাকে পাঠাইছে ওই রূপে, সে তো দক্ষ হবেই। তবে বলছে তার পশু শিকার বনের পশুরা প্রাণের ভয়ে দেবী চণ্ডীকে স্মরণ করে। আবার দেবী চণ্ডী পশু শিকার করার জন্য পাঠিয়েছে, আবার দেখো পশুগুলো তার ভয়ে দেবী চণ্ডীর কাছে চলে গেছে যে দেবী চণ্ডী আমাদের মানে বাঁচাও, কারণ ব্যাগ কালকেতু আমাদেরকে যেভাবে মারছে তাতে আমরা বেশি দিন বনে কি করতে পারবো না, বাঁচতে পারবো না। একদিন দেবী মায়া বলে বনের সব পশুকে অদৃশ্য করে নিজের স্বর্ণগদিকা, এই যে স্বর্ণগদিকা মানে কি এখনই বলেছি গুই সাপ, ভালো করে মনে রাখো। স্বর্ণগদিকা মানে গুসাপ রূপ ধারণ করে কে? দেবী চণ্ডী। বলছে পশু শিকার করতে না পেয়ে কালকেতু রাগ করে বাড়ি ফেরার পথে স্বর্ণগদিকাকে কি করে, বাড়ি নিয়ে যায়। রাগ, কোনো পশু পায়নি, ওই গুই সাপটাকে পেয়েছে, গুই সাপটাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল যে একে এবার কেটে বা কিছু করে বিক্রি করা হবে। তবে কি বলে দেবী চণ্ডীর এরপর স্ত্রী ফুলনারার সামনে এক সুন্দরী নারী রূপ ধারণ করে। পরে ফুলনারার কাছে দেবী চণ্ডীর মানে প্রকৃত যে পরিচয় সেটা কি হয় জানা যায়, এবং তাদের সব কষ্টের কথা শুনে অনেক ধনরাশি তাকে দান করে। তারা ওই স্থানে বন কেটে গুজরাট নগর গড়ে তোলে। কোন, যেখানে তারা থাকতো যে বনের মধ্যে, সেই বনের মধ্যে সমস্ত জঙ্গল কেটে একটা নগর স্থাপন করে। সেই নগরটার নাম কি? গুজরাট। এই গুজরাট নগরে কোনো তখন লোকজন ছিল না, যেটা ছিল কলিঙ্গের ঠিক পাশে একটা রাজ্য যেটার নাম গুজরাট। এই গুজরাট রাজ্য তারা কি করে, গড়ে তোলে। কিন্তু সেই নগরীতে কোনো প্রজা না থাকায় প্রজা আনার জন্য দেবীর আরাধনা শুরু করে। সেই রাজ্যে কোনো প্রজা নেই, প্রজা না থাকে কি করে প্রজা দেবী চণ্ডীর পুজো হবে? হবে যদি না থাকে। তোরা যদি এখানে না থাকে পড়াতে পারবো? কাকে পড়াবো? ফাঁকা ঘরে পড়ানো যায়? তখন কি করবো আমরা? বিভিন্ন স্কুল, বিভিন্ন স্যার, বিভিন্ন লোকের কাছে যাবো যে আমাদের কি দাও, কয়টা বাচ্চা দাও, ছাত্র দাও। সেরকম কি করলো কালকেতুরা দেবী চণ্ডীর কাছে চলে গেল যে চণ্ডী আমার কাছে কি নগরীতে কোনো লোক নেই, আমাদেরকে লোক পাঠাও। তখন দেবী চণ্ডী কি করলো, পরের প্যারাতে পড়বো। কি বলছি, গুজরাটের পাশের রাজ্য ছিল কি কলিঙ্গ। এক্ষুনি বললাম গুজরাটের পাশের রাজ্য কি ছিল, কলিঙ্গ। সেই রাজ্য থেকে প্রজা আনার জন্য দেবী চণ্ডী তার সতীন, সতীন মানে কি সবাই জানিস বল? আমি বলবো না। সতীন মানে কি? একজনের দুটো বউ। গুড, একজনের দুটো বউ, তাকে বলা হয় সতীন। গঙ্গার সাহায্য, সতীন কি করলো, গঙ্গার সাহায্য চাইলেন, গঙ্গা রাজি হলো না। তারপরে বলছে অবশেষে দেবী মানে কি চণ্ডী সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল কি করলো, ঝড় বৃষ্টি ঘটালো ও বন্যার সৃষ্টি করেন। এই কবিতায় কলিঙ্গের সেই ঝড় বৃষ্টির বর্ণনা দেওয়া। তাহলে কি হলো, যখন দেবী তার সতীনের কাছে গেল, সতীন মানে গঙ্গা, চণ্ডীর সতীনকে গঙ্গা, গঙ্গার কাছে গিয়ে বললো আমাকে সাহায্য করো গুজরাট নগরীতে লোক আনার জন্য, কিন্তু গঙ্গা তাকে সাহায্য করলো না। তখন সে কি করলো, অবশেষে দেবী কি করলো, সমুদ্র এবং ইন্দ্র মানে এই সমুদ্রের দেবতা আর ইন্দ্র এর কাছে গিয়ে সাহায্য চাইলো। তারা কি করলো, দুজনে মিলে প্রবল বৃষ্টি এবং বন্যার সৃষ্টি করলো। কোথায়?
কলিঙ্গ দেশে, যার ফলে কলিঙ্গ দেশের সমস্ত লোক আস্তে আস্তে কি করলো, বন্যার ভয়ের জন্য কোথায় আসলো, গুজরাট নগরীতে। তারপর আস্তে আস্তে সেই গুজরাট নগরী কি হলো, একদম প্রজাতে ভরে গেল, লোকে ভরে গেল। তারপর থেকে দেবীর প্রচার শুরু হলো। মনে থাকবে? এটা বুঝে দিতে পারলাম? বুঝলি না বুঝিস নি? বল, অসুবিধা আছে নাকি? তারপরে কবিতার লাইন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী বলেছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। আবার লাইনটা বল। কেহ অঙ্গ আপনার। সব থেকে ইম্পর্টেন্ট এখানে কইল, কইল শব্দের অর্থ কি? করিল। দেখে বললি? দেখে বললি? তাহলে তো হবে না। তাহলে কইল শব্দের অর্থ, আমরা ভাবি কইল শব্দ মানে কিছু বলবে আমাকে, ও কিছু আমাকে কবে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু না, এখানে কবি বুঝিয়েছে মেঘ কইল মানে করিল, মেঘ করিল অন্ধকার, মেঘ করিল অন্ধকার। তাহলে কইল শব্দ এখানে এই যে করিল। বলছে দেখিতে না পায়, মানে দেখিতে মানে দেখা যায় না, কেহ মানে কারো, অঙ্গ মানে দেহ, আপনার মানে নিজের। তাহলে কি বললো, কলিঙ্গের আকাশে গাঢ় মেঘের অন্ধকার এতটাই ছেয়ে গেল, বা এতটাই কি হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল, যে একজন আর একজনের কি অঙ্গ দেখতে পাচ্ছে না। কেন? কারণ কলিঙ্গ দেশের মেঘেরা এতটাই অন্ধকার করছে। মনে থাকবে? বুঝতে পারলি? তাহলে কি করছে, যদি পরীক্ষা আসে মেঘ কি করলো, মেঘ কি করলো, কি বলবে, মেঘ এতটাই গাঢ় অন্ধকার করলো যে একজন আর একজনের কলিঙ্গে বাসী তার শরীর দেখতে পাচ্ছে না। মনে থাকবে? তারপরে বলছে, ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। বলছে ঈশানে উড়িল মেঘ, ঈশান আমাদের চারটা, উত্তর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে চারটা কোণ। এই গোটাটা হলো, এই গোটাটা কি, এই গোটাটা কি কলিঙ্গ দেশ। তার মধ্যে বলছে উত্তর, পূর্ব আর উত্তরের মাঝে একটা কোণ দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় ঈশান কোণ। তাহলে উত্তর আর পূর্ব দিকের মাঝের যে কোণটাকে কি বলা হয়, ঈশান কোণ। তাই বলেছে ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তার মানে বলছে ঈশান শব্দের অর্থ কি, উত্তর পূর্ব দিকের কোণ বা উত্তর পূর্ব কোণ। আমরা জানি উত্তর পূর্ব কোণ কোনটা, এই জায়গাটা। তারপরে বলেছে উড়িল মানে উঠছে, মেঘ মানে জানিস, সঘনে মানে কি ঘন ঘন বা বারবার। তবে বলেছে চিকুর শব্দের অর্থ কি, বিদ্যুৎ। চিকুর শব্দের অর্থ এখানে কিন্তু একটা আছে, আমরা জানি চুল, কিন্তু কবিতার অর্থে চিকুর শব্দতে চুল হবে না, কি হবে, বিদ্যুৎ। চিকুর শব্দের অর্থ হবে বিদ্যুৎ। পরীক্ষায় খুব আসে এগুলো, এগুলো মানে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা লাইন তুলে দিবে, উত্তর, এই যে ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, এই চিকুর শব্দের অর্থ কি পরীক্ষা দিবে। অনেকে আমরা জানবো চুল লিখবো, কিন্তু না, চুল লেখা যাবে না এখানে, কবিতার শব্দে কি হবে, বিদ্যুৎ লিখতে হবে। মনে থাকবে? একটু বুঝাতে পারলাম? বলছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে বলছে উত্তর পূর্বে কোণে মেঘের ঘন ঘন বিদ্যুতের ঝলকানি এবং প্রবল বাতাসে মেঘের দূর দূর ডাক কি শোনা যাচ্ছে। তাহলে মেঘ এত অন্ধকার, এত কালো করছে, কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। আবার কি হচ্ছে, মানে মেঘের এতটা শব্দ যে কি বারবার সেই শব্দটার জন্য, মানে কেউ যদি কিছু বলে সেটাও শোনা যাচ্ছে না, একবার শরীর দেখা যাচ্ছে না এত অন্ধকারের জন্য, আবার এত জোরে ডাকের জন্য কেউ কারো কথাও শুনতে পাচ্ছে না। তাহলে কলিঙ্গ দেশের পরিস্থিতিটা কিরকম ভয়ঙ্কর। তারপর বলছে নিমিষেকে জোরে মেঘ গগন মন্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। তাহলে কি বলছে, নিমিষেকে মানে কি মুহূর্তের মধ্যে। বলছে জোরে জড়ো হয় মেঘ, গগনমন্ডল মানে কি আকাশ, গোটা আকাশ। গগনমন্ডল মানে আকাশ মন্ডল বা সমস্ত আকাশ। বলছে চারি মেঘ, চারি মেঘ বা চারদিকের মেঘ, চারদিকের মেঘকে বলা হয় চারি মেঘ। এই চারি মেঘের নাম কিন্তু খাতায় লিখে নে সবাই, বলছি আমি। চারিদিকের মেঘ বা চার প্রকার মেঘ লেখ সবাই, সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। লেখ সবাই, সংবর্ত, আবর্তন,
আবর্ত, পুষ্কর ও দ্রোণ, এই 4 রকমের মেঘকে একসঙ্গে বলা হয় চারি মেঘ বা 4 মেঘ। তাহলে বলছে গগনমণ্ডল চারি মেঘে বরিশে মুষলধারে জল। বরিশে মানে কি? ঝরে পড়ছে। মুষলধারে মানে কি? বড় বড় বৃষ্টির ফোঁটা, অনেক বড় বড় বৃষ্টির যে ফোঁটাকে তাকে বলা হয় মুষলধারে। না আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা তো বলি, মানে তো জানি না মুষলধারে মানে কি। মুষলধারে মানে অবিরাম বৃষ্টি, যেগুলো বড় বড় বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটায় বৃষ্টি হচ্ছে। তাহলে কি বলছে? চোখের পলকে কালো মেঘে কলিঙ্গের আকাশ কি হলো? ছেয়ে গেল। বড় বড় ফোঁটায় চারিদিকে বৃষ্টি ঝরতে শুরু করলো। কোথায়? কলিঙ্গ দেশে। তারপর বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে কি? উচ্ছনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ। তাহলে কি বললো? কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্ছনাদ। কলিঙ্গ দেশে মেঘ এসে ডাকে কিরকম করে? উচ্ছনাদ মানে জোরে জোরে বা জোর আওয়াজ। বলছে প্রলয় গনিয়া প্রজা ভাবের বিষাদ। প্রলয় মানে কি? সম্পূর্ণ ধ্বংস বা শেষ। গনিয়া গুনছে বা অনুমান করে, বলছে গনিয়া অনুমান করে। বিষাদ মানে কি? দুঃখ। ভাবে মানে কি? ভেবে। তাহলে কি বললো? কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্ছনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবের বিষাদ। বলছে কলিঙ্গের আকাশের মেঘ ভেসে প্রবল গর্জন করছে। ভেসে ভেসে কি করছে? প্রবল গর্জন করছে। ধ্বংসের কথা ভেবে বা প্রলয় আসবে ভেবে প্রজারা দুঃখের দিন গুনতে শুরু করলো। এই বুঝি প্রলয় আসে, এই বুঝি বন্যা আসে, এই বুঝি সবকিছু শেষ হয়ে যায়। এই ধ্বংসের কথা, এই প্রলয়ের কথা কি করলো? কলিঙ্গ দেশের আকাশের এতটা খারাপ পরিস্থিতি দেখে প্রজারা মনে মনে ভাবছে কখন বা বন্যা হয়, কখন বা কি হয়, ঝড় বৃষ্টি আসে, ঝড় আসে, যাতে সবকিছু ভেঙে আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়। এটা প্রজাদের মনে মনে ভাবনা ভাবছে। বলছি হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এই যে সব থেকে এখানে জানতে হবে রড় শব্দের অর্থ কি? দৌড়ানো বা পালানো। দৌড়ানো বা পালানো। তাহলে বলছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড়। ঘন মানে কি রে? প্রবল। বিপাকে মানে কি? বিপদে। ভবন মানে কি? বাড়ি বা ঘর। আর রড় মানে তো লেখানোই আছে দৌড়ানো বা পালানো। তাহলে কি বললো? হুর হুর দূর দূর করে প্রবল বেগে ঝড়ের তাণ্ডব বা ঝড় তাণ্ডব কি করছে? চালাচ্ছে। বলছে বিপদের আশঙ্কায় প্রজারা বাড়ি ছেড়ে পালাতে শুরু করলো। এই তো দেখতেছে যে কি করছে? বাতাস ঝড় পুরো তাণ্ডব চালাচ্ছে কলিঙ্গে। এই ভেবে এই দেখে বিপদের আশঙ্কা মানে বিপদ হবে বলে কি করলো? প্রজারা নিজেদের বাড়ি ছেড়ে কি করলো? পালাতে বা দৌড়তে শুরু করলো। কলিঙ্গ দেশ ছেড়ে তারা কোথায় যাবে এখন? গুজরাট নগরীতে। মনে থাকবে, তাদেরকে ভাগানোর জন্য দেবী চণ্ডী দেখ কত কিছু করেছে কলিঙ্গ দেশে। মানে এতটা খারাপ পরিস্থিতি তৈরি করলো যেখানে প্রজারা কি করলো? থাকতে পারলো না। সেই ভয়ে, সেই আতঙ্কে প্রজারা পালিয়ে কি করতে কোথায় যাচ্ছে? গুজরাট নগরীতে যাচ্ছে। তবে বলছি ধুলায় আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টাইয়া পড়ে শস্য প্রজা চমকিত। তাহলে কি বললো? ধুলয়, ধুলোয় মানে একদম ধুলোবালি। আচ্ছাদিত মানে ঢাকা পড়া। হইল যে ছিল হরিত মানে কি? সবুজ গাছপালা। না আমাদের বেগুনি গাছপালা রে, কোনটা? সবুজ। সত্যি গাছ দেখিস? দেখছিস? মোবাইল দেখিস? কোনটা? আমার মানে মোবাইলে দেখছিস তুই গাছ? হ্যাঁ তাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবুজ হলে ভালো। তাহলে হরিত মানে সবুজ গাছপালা। বলছে উল্টাইয়া মানে কি? উল্টে পড়ে শস্য। প্রজা চমকিত মানে চমকে ওঠে বা আটকে ওঠে। তাহলে কি বললো? সমগ্র সবুজ গাছপালা ধুলোয় কি হয়? ঢেকে যায় বা ঢেকে গেল। কেন ঢেকে গেল? কারণ কি? বৃষ্টি হাওয়া।
বৃষ্টি হাওয়া, প্রবল হাওয়া প্রবল বৃষ্টির জন্য কলিঙ্গ দেশে যত সবুজ গাছপালা ছিল সেই ধুলোতে গাছগুলো কি করলো, ঢেকে গেল। বলছে ক্ষেতের ফসল নষ্ট হবে ভেবে চাষিরা কি করলো, আটকে উঠলো বা চমকে উঠলো। ক্ষেতের ফসল নষ্ট হবে কারণ ধুলোয় সব গাছ ঢেকে গেছে, বৃষ্টি হচ্ছে, এরপরে গাছগুলো কি হবে, বন্যার জলে ভেসে যাবে, ভেসে যাবে, ভরে যাবে। তাই কি করলো, ক্ষেতের ফসল নষ্ট হবে, সব ফসল নষ্ট হবে। এই ভয়ে প্রজারা কি করলো, চমকে উঠলো বা আটকে উঠলো। তারপর হচ্ছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ। তাহলে কি বললো, চারি মেঘ, একটু আগেই বলেছি চারি মেঘ, চারদিকের মেঘ, নাম কি, এই নাম কি বল চারদিকের মেঘ, হ্যাঁ অম্বর, দেখ দেখে বল, লিখিস নাই, আবর্ত, দ্রোণ, তবে কি পুষ্কর ও দ্রোণ, এই চার রকমের মেঘকেই বলা হয় চারি মেঘ বা চারদিকের মেঘ। মনে থাকবে। তাহলে চারি মেঘ জল দেয় অষ্টগজরাজ, তাহলে চারদিক থেকে জল দিচ্ছে কি, এই অষ্টগজরাজ মানে কি 8 রকমের হাতি বা 8টি হাতি, নাম পড়বো, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম এবং সুপ্রতীক। এই 8 রকমের হাতিকেই বলা হয় অষ্টগজরাজ। আর একবার নামগুলো পড়ো, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম এবং সুপ্রতীক। এই 8 রকমের হাতিকেই বলা হয় কি, অষ্টগজরাজ। বলছে সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ। বলছে সঘনে মানে আগেবার পড়েছিলাম কি রে, বারবার বা ঘন ঘন। চিকুর শব্দের অর্থ বলেছিলাম, বল, বিদ্যুৎ। ব্যঙ্গ মানে ব্যাং, তর্কা মানে লাভ বা ঝাঁপানো, আর বাস মানে তো জানিস কি, বিদ্যুৎ। তাহলে বলছে মনে হয় যেন 8 দিক থেকে 8টি বিশাল হাতি সমগ্র কলিঙ্গ দেশে কি করছে, তাদের সুর দিয়ে কি করছে, জল ছেটাচ্ছে, মানে এতটা বৃষ্টি হচ্ছে। বলছে ব্যাং লাগানোর মতন করে ঘন ঘন বিদ্যুতের ঝলকানির সঙ্গে বা চমকানির সঙ্গে কি করে, বাস করতে থাকে। তাহলে কি বললো, যে কলিঙ্গ দেশে যত বৃষ্টি হচ্ছে সেটা মনে হচ্ছে যে 8 দিকের হাতি তাদের সুর দিয়ে কি করছে, কলিঙ্গ দেশে জল ছেটাচ্ছে। ব্যাং যেভাবে লাফায় এখান থেকে ঝাঁপ দিয়ে আরেকখানে যায়, সেই রকম করে লাফ দিয়ে বা সেরকম করে ঝাঁপানোর মতন করে বিদ্যুৎ পড়ছে। মনে থাকবে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। বলছে করিকর মানে কি, করি মানে কি রে, হাতি, আর কর মানে সুর। তাহলে করিকরকে সংযুক্ত করলে কি হবে, হাতির সুর। বলছে করিকর সমান বরিশে জলধারা, বরিশে মানে কি, বর্ষণ করছে। বলছে মহি শব্দের অর্থ কি, জল মানে তো জানি জল, মহি মানে কি পৃথিবী বা কলিঙ্গ। এখানে পৃথিবী বলতে আমাদের কলিঙ্গের কথা বলা হয়েছে, মনে থাকবে। একাকার সবকিছু এক, পথ হইল হারা। তাহলে কি বললো, মনে হয় কোনো এক বিশাল হাতি তার দল তাদের সুর দিয়ে কি সমান তালে জল বর্ষণ করছে, সমানভাবে একসঙ্গে কি করছে, জল বর্ষণ করছে। সমগ্র পৃথিবী বা কলিঙ্গ জলমগ্ন হয়ে পড়ায় কোথায় জল, কোথায় স্থল, কোথায় বাড়ি ঘর কিছু কি করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মানে এতটাই জল সেখানে জমে গেছে। যদি তোরা না বুঝিস আরবার কিন্তু বলবি আমাকে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কি বললো, ঘন ঘন শুনি মেঘে, চারি মেঘে গর্জন, চারি মানে চারদিকের মেঘ, ঘন ঘন মানে বারবার, চারি মানে চারি মেঘের গর্জন, মানে চারিদিকের মেঘের গর্জন বা ডাক শুনি। বলছে কারো কথা শুনিতে না পায় কোনো জন। তাহলে কি বললো, ঘন ঘন মানে বারবার, শুনি, চারি মেঘ, আবার চারি মেঘ মানে চারিদিকে 4 প্রকার মেঘ, সম্বর্ত,
আবর্তন, পুষ্কর ও দ্রোণ। গর্জন মানে ডাক বা আওয়াজ। তাহলে কি বলো, চারিদিকে শুধু ঘন ঘন মেঘের গর্জন শোনা যায়, তীব্র গর্জনে কেউ কারো কথা শুনতে পায় না। তার মানে অন্ধকারের জন্য কেউ কারো শরীর দেখতে পাচ্ছে না, আবার এতটা ডাক হচ্ছে, সে ডাকে তুমি যদি কাউকে কিছু বলো সেটাও সে শুনতে পাচ্ছে না। অন্ধকার প্লাস এতটা শব্দ কলিঙ্গ দেশে, তাহলে সেখানে প্রজা থাকবে? ভয়ের চোটে কি পালিয়ে যাবে। পরিচ্ছন্ন নাহি জানি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সগরে সকল লোক যেন জৈমিনী। এই যে জৈমিনী, জৈমিনীটাকে একজন ঋষি। এই ঋষি ছিলেন যিনি ছিলেন কি বেদব্যাস, এই বেদব্যাসের একজন শিষ্য। এই জৈমিনী ঋষির কাছে কলিঙ্গের সমস্ত মানুষ, এই যে ঋষি, তার কাছে এই কলিঙ্গ দেশের সমস্ত মানুষরা প্রার্থনা করছে যে আপনি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান, কোথায় যাব। তাহলে কি বললো, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস, পরিচ্ছন্ন মানে বিচ্ছিন্ন বা পার্থক্য, বলছে সংগ্রহ মানে স্মরণ করে, বলছে জৈমিনী, জৈমিনী এই যে জৈমিনী ছিলেন একজন প্রাচীন ভারতীয় ঋষি। তাহলে কি বললো, অন্ধকারে ছেয়ে থাকে যেন কলিঙ্গ দেশ, সেখানে সন্ধ্যা দিন রাতের কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। এমতো অবস্থায় বা এই অবস্থায় সকল প্রজা বিপদ থেকে পরিত্রাণের জন্য বা বিপদ থেকে কি করে বাঁচবে তার জন্য কি করছে, ঋষি জৈমিনীকে স্মরণ করছে বা তার কাছে গিয়ে প্রার্থনা করছে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, কারণ কলিঙ্গ দেশের যা পরিস্থিতি তাতে কি বেশিক্ষণ এখানে থাকা যাবে না। মনে থাকবে। তাহলে জৈমিনী ঋষি কে? একজন ভারতীয় ঋষি যিনি ছিলেন বেদব্যাসের একজন শিষ্য। মনে থাকবে। হুর হুর দূর দূর, হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। তাহলে কি বললো, হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ মানে কি সূর্যের কিরণ বা সূর্যের আলো। বলছে চারিদিকে শুধু হুর হুর দূর দূর ও বৃষ্টির ঝনঝন শব্দ এবং প্রবল ঝড়ে কলিঙ্গের সূর্যের আলো কি করছে, দেখতে পাচ্ছে না। শুধু শনশন শব্দ, ঝমঝম শব্দ, বৃষ্টি, বিদ্যুতের ডাক, এগুলো ছাড়া আর কিছু তারা শুনতে পাচ্ছে না। এবং সূর্যের আলো, দিনের বেলায় ঝড় হচ্ছে কিন্তু সূর্যের আলোটাও তারা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। মনে থাকবে। গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া জলে, ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্তচারী, গর্ত মানে গর্ত, ছাড়ি মানে ছাড়া, ভুজঙ্গ মানে কি সাপ, ভাসিয়া বুলে জলে, বুলে মানে বেড়ায়। বলছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, তার মানে কি বললো, গর্ত ছেড়ে সাপ ভেসে বেড়ায় জলে, কারণ গর্তটাও কি হয়েছে, জলে ডুবে গেছে, সেখানে সাপটা থাকতে পারবে না, তার জন্য গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে কলিঙ্গের জল ছাড়া স্থল আর কোথাও নেই, কারণ সাপ যদি গর্ত থেকে উঠে বের হয় তাহলে ভাবতে হবে সেখানে শুধু জল, সেখানে গর্ত বা স্থল বলে কোনো কিছু নেই। সেটা কলিঙ্গ দেশের সাপকে ঘুরে বেড়ানো দেখে কলিঙ্গ দেশের মানুষের তাই মনে হচ্ছে। আর করাবো বলছে নির্বোধী 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কাজে হেজ্জা গেল ঘর। তাহলে কি বলছে, নিরবধি মানে সর্বদা, 7 দিন বৃষ্টি নিরন্তর মানে কি অনবরত বা অবিরাম, আছুক মানে কি আছে, শস্যের কার্য মানে কি জমা ফসল,
হেজ্জা মানে কি? জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া, গেল ঘর। হেজ্জা আমরা আবার বলি না, বা অনেকে বলি না মোছা গেল, মুছে গেল, সেরকম হেজ্জা মানে ভিজে নষ্ট হয়ে যাওয়া, সেটা যে কোনো কিছু হতে পারে, মনে থাকবে। তাহলে কি বললো? 7 দিন সর্বদা অনবরত বৃষ্টি হতে থাকায় জলে ভিজে সমস্ত জমা শস্য এবং বা ঘর বাড়ি নষ্ট হয়ে যেতে শুরু করলো। কারণ 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এক ফোঁটা রোদ্দু নেই, যার ফলে যা জমানো ফসল ছিল বা শস্য ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কলিঙ্গ দেশের যে ছোট ছোট ঘর বাড়িগুলো ছিল সেগুলো কি নষ্ট হয়ে যাওয়া শুরু করছে। মেঝাতে পড়িয়া শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তাহলে কি বললো? মেঝাতে মানে মেঝে, বিদুরিয়া মানে শব্দটা কি? ভেদ করে। ভাদ্রপদ মানে কি? ভাদ্র মাস। বলছে শিলাবৃষ্টির শিল চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। তাহলে কি বললো? শিলাবৃষ্টির যে শিল সেটা কি করলো? চাল ভেদ করে কি করলো? মেঝেতে পড়তে থাকলো। ঠিক যেন ভাদ্র মাসে তাল গাছের নিচে পড়ে থাকে যেরকম তাল, সেই তালগুলোকে কলিঙ্গ দেশে শিলাবৃষ্টির শিলের সঙ্গে তুলনা করা হয়েছে। পরীক্ষা কিন্তু আসতে পারে, কলিঙ্গ দেশের বৃষ্টির ফোঁটাকে বা শিলকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটা কিন্তু শিল নয়, অ্যাকচুয়ালি কলিঙ্গ দেশে বড় বড় বৃষ্টি পড়ে, লেকচারে মুষলধারে বৃষ্টি মানে বড় বড় যে বৃষ্টির ফোঁটাগুলোকে, সেটাকে কি বলেছে? ভাদ্র মাসে গাছের নিচে পাকলে যেমন তাল পড়ে থাকে সেই তালের সঙ্গে তুলনা করেছে, যে এত বড় বড় তাল হয়, সেই তালগুলোই হলো কি? কলিঙ্গ দেশের বৃষ্টির বড় বড় ফোঁটা। মনে থাকবে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ কে পায়? বীর হনুমান। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। তাহলে কি করলো? মঠ মানে কি? সবাই জানিস তোরা, যেখানে সাধু সন্ন্যাসীরা যেখানে থাকে। অট্টালিকা মানে দালান বা কোঠা। তাহলে কি বললো? দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান কি করছে? মন্দির, ঘর বাড়ি, দালান কোঠা সব ভেঙে কি করছে? চুরমার করে দিচ্ছে। কারণ হনুমানকে বলছে যে সবকিছু ভেঙে দাও, না হলে তো তারা কলিঙ্গ থেকে আমার গুজরাট নগরীতে আসবে না। তাই হনুমানকে কে আদেশ করলো? চণ্ডী কি আদেশ করলো? মঠ অট্টালিকা সব আছে, যা আছে সব ভেঙে ফেলার জন্য আদেশ করলো। মনে থাকবে। বলছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল,